অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলির বদ্ধ, সর্বমত্যন্ত গর্হিতাম। আজকে আমি কেন এই শ্লোক, অর্থাৎ এটা চাণক্য শ্লোক, সংস্কৃতের এটা হচ্ছে চাণক্য শ্লোক। হ্যাঁ, এটা মোটামুটি সবাই জানি। তো আজকে এটা দিয়ে আমি কেন শুরু করলাম, আজকে এই ধরনের একটা শ্লোক দিয়ে আমি কেন শুরু করলাম, বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তবে আজকে একটু রাজনীতি, একটু ইউটিউব সম্পর্কে আলোচনা, সমস্ত কিছুই মিলেমিশে করব, তার জন্যই এই শ্লোকটা বললাম। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। দেখুন, ব্যাপার হচ্ছে কি, যে আমাদের এই রাজ্যে যা চলছে সেটা সম্পর্কে কেউই না জানা নই, আমরা সবাই মোটামুটি জানি। যে অভয়া ওপর যে কি নৃশংস অত্যাচার হয়ে মেয়েটিকে 2024-এর 9 আগস্ট মেয়েটিকে মেরে ফেলা হয়েছিল, এখনো পর্যন্ত তার বিচার কিন্তু পায়নি তার মা বাবা। কিভাবে তার মা বাবার উপরেও অত্যাচার হচ্ছে, তার মা বাবাকেও পর্যন্ত লাঠির বাড়ি খেতে হচ্ছে, কোনো জায়গায় তার মা বাবা সুরক্ষা পাচ্ছে না। কেন? কারণ আমাদের রাজ্যে যে দল শাসন করছে সেই দলের অতি মানে কি বলবো, অতি মানে অত্যাচার, মানে অতিরিক্তভাবে অন্যায় অত্যাচার চলছে, অতিরিক্তভাবে বলতে বাধ্য হচ্ছি। যে অন্যায় অত্যাচারগুলোর যদি কেউ প্রতিবাদ করে, তাই প্রতিবাদের স্বরূপ হিসাবে কি করা হচ্ছে, এই রকমভাবে নৃশংসভাবে তার হত্যা হচ্ছে, এবং সেক্ষেত্রে বিচার কিন্তু কোনো মতেই পাওয়া যাচ্ছে না, কোনো মতেই না। হ্যাঁ, অনেকভাবেই এই মানে আমাদের যে অভয়ার যাকে নাম দেওয়া হয়েছে বা তিলোত্তমা বলা হয়েছে, সেই বিচারে অনেক রাত জাগা হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে, কিন্তু প্রতিবাদের ফলস্বরূপ কি কেউ কি সেই প্রতিবাদমূলক হিসাবে বিচার পাইয়ে দিতে পেরেছে? এখনো পর্যন্ত মনে হয় না কোনো রকমের বিচার পাইয়ে দেওয়া গেছে। কিন্তু আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমরা যদি একটু অতীতে যাই, সেই অতীতে 37টা বছর ধরে সিপিআইএম কিন্তু রাজ্য শাসন করেছে। বড় বড় তাবড় নেতাদের আমি দেখেছি, তাদের কথা আমি শুনেছি, তাদের রাজ্য শাসনকে নিয়ে তো সেই রকম ভাবে সেলুট। কিন্তু লাস্টের দিকে যারা সিপিআইএম করেন বা যারা রেড কমরেড যারা আছেন, আমি নিজেও কিন্তু একজন রেড কমরেডের ভক্ত, আমার বাবা কিন্তু রেড কমরেডই ছিলেন। আমার বাবা, যাই হোক, আমার বাবা কোনো একটি জায়গার সম্পাদকও ছিলেন। হ্যাঁ, যাই হোক, সেগুলো পরের কথা। তো এইগুলো বলতে গিয়ে বলতে হয়, লাস্টের দিকে যখন সিঙ্গুর আন্দোলনটা হলো এবং যখন ওই তাপসী মালিকের হত্যাকাণ্ড হলো, যখন ওই চাষিদের ওই রকমভাবে আর্তনাদ শুরু হলো, তখন থেকেও মানে শিল্পটাকে নিয়ে এনে যেইভাবে প্রতিষ্ঠা করানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে অতিরিক্ত মানে কি বলবো, যারা পদে ছিলেন সেই সময় সিপিআইএম এর পদে ছিলেন, তাদের পদে থাকার থেকেও যারা অনুগামীরা ছিল তাদের অতিরিক্ত অত্যাচার বেড়ে গেছিল। আর তার উপরেও কি হয়েছিল, তার উপরেও অনেক ভুলভাল ডিসিশনও নেওয়া হয়েছিল সিপিআইএম এর তরফ থেকে, বলতে বাধ্য হচ্ছি। তার জন্য দেখুন, এখন সিপিআইএম এর অবস্থা হচ্ছে পুরো দলটাই এখন পুরোপুরি নিশ্চিহ্নের খাতায় চলে গেছে। হ্যাঁ, নিশ্চিহ্নের খাতায় চলে গেছে। এখন সেইভাবে কিন্তু সেই দলটার আর উঠে আসার, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে উঠে আসার মতো ক্ষমতা আর হবে বলে আমার আর মনে হয় না। যাই হোক, তবে সিপিআইএম এর অনেক নতুন মুখ আসছে, যাদের দেখে আমার সত্যিই ভালো লাগছে। তবে জানি না সেই রকমভাবে আর ওই বিমান বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য বা আমাদের জ্যোতি বসু বা আমাদের সূর্যকান্ত মিশ্র বা আমাদের মানব মুখার্জি
বা আমাদের মানে ওই রকম তাবর তাবর নেতাদের আমরা পাবো কিনা, ঠিক আছে, পাবো কিনা সত্যি সন্দেহ আছে। তবে সত্যি কথা বলতে 37টা বছর ধরে তারা যে রাজ্য শাসন করেছিল, সেই 37টা বছর রাজ্য শাসনের মধ্যে কিন্তু সত্যি একটা খুব সুন্দর একটা পদ্ধতি ছিল, কিন্তু পরের দিকে এত উদ্ধত্ত, আসলে কি বলুন তো, যেই পদে যেই পোস্টে তারা হোল্ড ছিল এত দিন ধরে শাসনের ফলে, তাদের মধ্যেও একটা প্রচন্ড পরিমাণে ওই অতিরিক্ত একটা অহমিকা বোধ বা অতিরিক্ত একটা বিশাল একটা শাসন করার একটা ক্ষমতার যে মানে অহংকার, সে অহংকারটা তাদের মধ্যে এসে গেছিল। হ্যাঁ, তার জন্য কিন্তু দলটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে এখন। সেইভাবেও কিন্তু দলটার বিরোধী পক্ষ আর কোনোদিন আসতে পারবে কিনা বিধানসভার ভোটে যথেষ্টই সন্দেহ আছে। যাই হোক, এখন আমাদের রাজ্যে যেভাবে চলছে, যেভাবে অন্যায় চলছে, এই সারদা নারদা কাণ্ড থেকে শুরু করে যেইভাবে আরো মানে কি বলবো, যেভাবে মানে এই তিলোত্তমা বলুন বা এর আগে আমাদের ইসের ঘটনাটা, আরে যেখানে আমাদের ভুলেই যাচ্ছি এক সেকেন্ড, যতদূর সম্ভব বারাসাত কাণ্ড, যেখানে ওই মৌসুমী বা পাপিয়া ওরা দুইজন সেই সময় রাষ্ট্রপতির সঙ্গে মানে প্রণব মুখার্জি ছিলেন সেই সময় দেখা করতে গিয়েছিলেন, তো তখন মানে সেই সময় থেকেই চলছে এই অন্যায় দুর্নীতি। তারপরে দেখুন শিক্ষা ব্যবস্থা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে, শিক্ষা ব্যবস্থা আজকে শিক্ষা মাটিতে লুটোপুটি খাচ্ছে, যেখানে ছেলে মেয়েরা ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করার পরেও তাদের চাকরি নেই, তাদের প্যানেলে নাম থাকার পরেও তাদের সেখান থেকে চাকরি দিতে অসমর্থ সরকার, সেখানে তারা মানে ধুলোর মধ্যে মাটির মধ্যে শুয়ে বসে তারা প্রতীক্ষারত ছিল এবং বারংবার তারা নবান্নে বলুন অমুক জায়গায় বলুন বারংবার তাদের বিদ্রোহ প্রকাশ করেছে, বারংবার লাঠিপেটা খেয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, তাও সেই রকম ভাবে কোনোভাবেই সেই রকম ভাবে তারা চাকরি পায়নি। আজকে এসে দাঁড়িয়েছে এই তিলোত্তমা, তাহলে বলতে হবে যে এই যে অন্যায় যেগুলো চলছে আজকে, এরা রাজ্য শাসনের নাম করে এরা কি বলেছে মানে পরিবর্তন আনছে। তখন একটা শ্লোক চলছিল প্রত্যাবর্তন না পরিবর্তন, তো মানুষ সেই পরিবর্তন দেখতে চেয়েছে। সিপিএম এর আর প্রত্যাবর্তন কেউ চায়নি, কারণ প্রত্যাবর্তনের যা ফল তারা দেখে নিয়েছিল সিঙ্গুর কাণ্ডতে, তো সেই আর তারা চায়নি। কিন্তু আজকে যে মানে পরিবর্তনটা হয়েছে এটাও কি মানুষ চেয়েছে? না, চাইছে না। আজকে এই রকম ভাবে দিনের পর দিন এত এত অন্যায় অত্যাচারগুলো চলছে, এই অন্যায় অত্যাচার কিন্তু সত্যি নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে এবং খুব শীঘ্রই নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা বলার অপেক্ষায় রাখে না, এটা বলার অপেক্ষায় রাখে না যে যেইভাবে অন্যায় অত্যাচার চলছে, যেইভাবে অন্যায় অত্যাচার চলছে। কারণ সত্যি তো আজকে বলুন, আজকে যেই মেয়েটির মানে চলে গেছে সেই মেয়েটির কি দোষ ছিল আর তার মায়ের কি দোষ ছিল? আজকে আমার আপনার ঘরের সন্তানদের সাথে যদি এরকম হয়ে থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো? আজকে ওই মায়ের জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়ে দেখুন যে হ্যাঁ সেই মাটার কি খারাপ লাগছে, যার একটা মাত্র সন্তান, যার সন্তানের ওপর দিয়ে এই রকম ভাবে নৃশংস অত্যাচার চলেছে। যেই রাত্রে মেয়েটি কেঁদে কেঁদে তার মাকে খুঁজেছিল, তার মাকে চেয়েছিল যে তার মা এসে তাকে বাঁচাক, সেই রাত্রে তার মা ঘুমিয়ে রয়েছে, তার মা জানতেও পারেনি তার মেয়েটার উপরে এই ধরনের অত্যাচার চলেছে, এই ধরনের নৃশংস পিশাচি অত্যাচার চলেছে তার মেয়েটির উপরে। কিভাবে তাকে টেনে ছিঁড়ে হিচড়ে মানে কি বলবো কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে ভাবুন তো, আজকে একটা মেয়ের মা, সেই মেয়ের মার কি নিরন্তর কি চোখের জল, এই নিরন্তর চোখের জলের কি মানে কোনো সময় বিফলে যাবে? বিফলে যাবে না। সেইখানে বলতে মানে মানে আমাকে বলতে হবেই এর কিন্তু একটা শেষ আছেই, সময়ের জবাব দেবে। ওই যে অতিরিক্ত অত্যাচার হচ্ছে, অতিরিক্ত অন্যায় হচ্ছে, এত এত টাকার মানে কি বলবো মানে টাকা নিয়ে সেই টাকাগুলোকেও পর্যন্ত নয় ছয় করে দেওয়া হয়েছে। এই খাটের তলায় অমুক তমুক জায়গায়ও পর্যন্ত টাকা 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 পাওয়া গেছে। তারপরেও কি মনে হয় যে এই দলটা সত্যি দিনের পর দিন রাজ্য শাসন করতে পারবে ভবিষ্যতে? আমার মনে হয় না। হ্যাঁ, তবে ডামাডোল কিন্তু
বাড়ছে, হ্যাঁ হ্যাঁ ডামাডোল বাড়ছে, এবং দেখাই যাবে আগামী, সত্যি কথা বলতে লোকসভার ভোট আছে, তারপরে তো অবশ্যই বিধানসভার ভোটও তো আছেই। সামনে কিসের ভোট, এক সেকেন্ড আমি ভুল বললাম, সামনে বিধানসভার ভোট আছে। যাই হোক, তো সেখানে তো আমরা নজর রাখবই। তবে যেরকম ভাবে চলছে মনে হয় না খুব একটা কিছু করে লাভ করতে পারবে। যাই হোক, এবার আসে, বিগত কিছুদিন ধরে এই স্যান্ডি সাহার ব্যাপারটা নিয়ে আমি সত্যিই দেখছি। স্যান্ডি সাহার এই নাইটি পরা কাণ্ড নিয়ে একজন মানে উকিল ম্যাডাম কেস করেছেন। তো দেখুন, আমার পোশাক নিয়ে আমার সত্যি কথা বলতে সেই রকম ভাবে কোনো রকম আপত্তি নেই সেই পোশাকের ব্যাপারটা নিয়ে, কারণ আমরা মেয়েরা জিন্স প্যান্ট টপ এইগুলো পরি, এগুলো তো সাধারণত ছেলেরাই পরে, তো আমরা কিন্তু এগুলো পরি। তো সেক্ষেত্রে সে যদি একটা নাইটি পরে তাতে করে আমার সত্যি আপত্তি নেই, কারণ নাইটিটাতে পুরোটাই শরীর ঢাকা থাকে। হ্যাঁ, তবে কিসে আমার আপত্তি, আপত্তি এখানটায় স্যানিটাইজারের ন্যাপকিনের প্যাডগুলোকে নিয়ে ওরকম বেঁধে সে বুকের ওপরে পেটের ওপরে অমুক করে তমুক করে দিয়ে তারপরে গিয়ে সে কি করছে, সে পোশাক বানিয়ে পড়ছে। এটাতে আমার প্রচন্ড পরিমাণে কদর্য লাগে। হ্যাঁ, আর মাঝে মাঝেই যে রকমের ভাবে সে পাতা দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে করে করে সাজ পোশাক পরে, এগুলো সত্যি দৃষ্টিকটু লাগে। কিন্তু নাইটিটাতে আমার খুব একটা মনে হয় না যে দৃষ্টিকটু বিষয়। এখন যে বিষয়টা হচ্ছে, যে এই কেসের ব্যাপারটা নিয়ে স্যান্ডি কিন্তু অতিরিক্ত ঔদ্ধত্য দেখিয়ে ফেলছে। সেখানটায় ওনার নামের বিকৃতি করে ওনাকে বলছে গুয়ের মতো মুখ, অমুক মুখ, ওনাকে কে চেনে, অমুক করে তমুক করে। হ্যাঁ, অবশ্যই স্যান্ডি একটা পপুলার ফেস, এবং মানে এমডি রোডিসেও গেছিল, অনেক অনেক টিভি শোতেও গেছিল, এবং সিরিয়াল বা সিনেমা টিনামাতেও করেছে, এবং প্রচন্ড পরিমাণে একটি পপুলার ফেস। তো পপুলার ফেস হওয়ার পরেও ও যদি আজকে কোনো একজনের মানে কি বলবো আইডেন্টিটি নিয়ে যদি ব্যঙ্গ করে বা অমুক করে, আমার মনে হয় না ও সত্যি এখান থেকে সেই রকম ভাবে কিছু পাবে। হ্যাঁ, কারণ কারোর মানে ডেজিগনেশন নিয়ে কখনোই খিল্লি বা মজা করা উচিত নয়। তাতে করে কি হবে বলুন তো, মানুষের মন থেকে কিন্তু উঠে যাবে এই যে অতিরিক্ত মানুষের মধ্যে যে অতিরিক্ত একটা অহমিকা বোধ, যে হ্যাঁ আমি পপুলার ফেস, আমি যা খুশি তাই করতে পারি, এবং সেই অতিরিক্তর ফলে কিন্তু কি হবে বলুন তো, আস্তে আস্তে এরও পপুলারিটিটা কমে যাবে, এরও পপুলারিটিটা কমে যাবে। এই অতিরিক্ত জিনিসটাই কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ। তারপরেও আর যেটা দেখছি যে ও বলছে যে ওর বাড়িতে কোনো কিছু আসেনি বা অমুক হয়নি তমুক হয়নি, কিন্তু তারপরে ও যেভাবে অঙ্গভঙ্গি প্রকাশ করে যেভাবে অপমানজনক কথাবার্তা বলছে, আমার মনে হয় এগুলো ওর না বলাটাই ভালো। এগুলোতে ওর ঔদ্ধত্য প্রচন্ড পরিমাণে প্রকাশ পাচ্ছে, যাতে করে কি হবে পরবর্তীকালে এটা নিয়ে অনেক রকমের ওকে সমস্যায় ভুগতে হবে। মানে ওর মানে ফেসবুক লাইভ টাইপ বলুন বা অমুক বলুন, বা ও সাংবাদিকদের কাছে যেই এক্সপ্রেশনে ও ওর মতামত দিচ্ছে, আমার মনে হয় না এটা ও ঠিক করছে, এতে করে ওরই ক্ষতি হবে। এবার আসি কিছু ব্লগারদের নিয়ে কথা। দেখুন, মানে আমি ইউটিউবে আসার আগে থেকে যে সমস্ত ব্লগারদের মোটামুটি নাম শুনেছি, যেমন এই প্রীতম বলুন, যেমন এই রিমি বলুন, যেমন এই দিশানি বলুন, তারপরে হচ্ছে বাচ্চার বাবা, বাচ্চার মা, এরা তো সত্যিই বড় বড় ব্লগার, অনেক অনেক মানে সাবস্ক্রাইবারের এরা অধিকারী, তাই না? এদের অনেক বড় বড় চ্যানেল। সত্যি কথা, এদের বড় বড় চ্যানেলের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে অহমিকা বোধ রয়েছিল, প্রচন্ড পরিমাণে। প্রীতমের মধ্যে তো ভীষণ পরিমাণে অহমিকা বোধ ছিল, তারপরে রিমির মধ্যে, রিমির মায়ের মধ্যে। আজকে বলুন তো চ্যানেলগুলোর কিরকম অবস্থা হয়েছে, কেউ যায় দেখতে? মনে হয় না যায়। তারপরে এই যে বাচ্চার বাবার, ওরে বাবা, বাচ্চার বাবার তো সেই লেভেলের অহমিকা বোধ। গালে ফোড়া হওয়াতে লোকে বলেছে ফোড়া তুমি কাটো, মানে সরি দাড়ি কাটো, তাতে ফোড়ায় অসুবিধা হবে বা অমুক হবে তমুক হবে, মানুষের কথা পাত্তা দেয়নি। আজকে দেখুন তো বাচ্চার বাবার চ্যানেলের অবস্থা, ভিউজ নেই। বাচ্চার মা কত লাখ লাখ টাকা কামাই করেছে, এমন একটা ভাব দেখিয়েছে যে যা বলবে এখানটায়, যা দেখাবে, যা শো করবে, তাতে করেই মানুষ খাবে। হ্যাঁ, এরকমই একটা দিন ছিল, যা তারা দেখাতো, যা বলতো, যা বোঝাতো, সেই সমস্ত জিনিসগুলোই মানুষ কিন্তু দেখতো, সেইগুলোই মানুষ দেখতো, আর সেইগুলোর উপরে প্রচুর প্রচুর ভিউজ হতো।
সেইগুলোর ওপর নিয়ে প্রচুর প্রচুর ভিউজ হতো। আজকে বলুন তো, আজকে এই যে ভাঙাটিন হোক বা টিনা হোক, যাই হোক না কেন, আজকের চ্যানেলের অবস্থা কি? আজকে একে অল টাইম কি করতে হচ্ছে? একে ক্লিক বেট খেলতে হচ্ছে। সে আদো আদো কথা বলছে বা অমুক করছে, এইগুলো নিয়েও সে তাকে এক্সপ্লেনেশন দিতে হচ্ছে, ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে। এই কথাগুলো মানুষ আগে তাকে অনেক অনেক অনেকবার করে বলেছে, থোড়ি কি সে এইগুলোর এত কিছু ব্যাখ্যা বা এত কিছুর ক্ল্যারিফিকেশন দিয়েছেন না। আজকে তাকে ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে, মানুষের কাছে তাকে জবাব দিতে হচ্ছে। সে আজকে জবাব দিতে বাধ্য হচ্ছে, কারণ তার সেই রকম চ্যানেলে সেই রকম ভিউজ নেই। কেন ভিউজ নেই? অতিরিক্ত অহংকার, অতিরিক্ত অহংকারের ফলে আজকে তার এই রকম অবস্থা। তা বলি, এখানে এইরকম অতিরিক্ত অহংকার, অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার করে কোনো রকমের লাভ আছে? লাভ কি আছে? তাতে করে তো সত্যি কথা বলতে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। মানুষ তো সব বুঝতে পারে, মানুষ কিন্তু এখানে কেউ বোকা নয়। হ্যাঁ, ঠিক কথা। আজকে মানুষই পারে কোনো সরকারকে সেই জায়গায় দাঁড় করাতে, আবার সেই মানুষই পারে সেই সরকারকে সেই আসন থেকে বা সেই সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও তাদের সময় লাগবে না। আজকে এই বড় ব্লগার বলুন, বড় বড় ক্রিয়েটার বলুন, যারাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে, কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে, ব্লগার থেকে শুরু করে, বড় বড় যে সমস্ত চ্যানেলগুলো আছে, যাদের এই সমস্ত চ্যানেলগুলোতে কারা দাঁড় করিয়ে রেখেছে? মানুষ দাঁড় করিয়ে রেখেছে। মানুষ যখন বুঝে যাবে যে এদের মধ্যে আত্ম অহমিকা বোধ বেড়ে গেছে, এদের মধ্যে সেই রকম জিনিস অহমিকা, তখনই কিন্তু কি হবে বলুন তো? সেই অতি দর্পে হতালঙ্কার মতো সমস্ত কিছুই কিন্তু শেষ হয়ে যাবে। তাই বলি, অতিরিক্ত বাড়াবাড়ি করাটা মনে হয় না ভালো, অতিরিক্ত কিছু করাটা মনে হয় না ভালো। অতিরিক্ত করতে গেলেই কিন্তু সর্বনাশ। হ্যাঁ, আমিও যদি অতিরিক্ত কিছু করি তাহলে সেটাও বাড়াবাড়ি। আপনারা মানে যারা ভিউয়ার্সরা, তারাও যদি অতিরিক্ত কি কোথাও কিছু কমেন্ট করেন, সেটাও খারাপ। তাহলে অতিরিক্ত করতে গেলেই কিন্তু সব দিক থেকেই সর্বনাশ। হ্যাঁ, আর ক্ষমতার অপব্যবহার করা, যেটা রাজ্য রাজনীতির থেকে দেখে এখনো পর্যন্ত চলছে, এই ক্ষমতার অপব্যবহার যদি আপনি করতে থাকেন, অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার, তো মানুষ মনে হয় না আপনাকে ঠিকভাবে গ্রহণ করবে। মানুষ একদিন না একদিন ঠিক ছুঁড়ে ফেলবে, আর ছুঁড়ে ফেলার পরে এমন অবস্থা হবে, মুখে খালি কাদা গু সমস্ত কিছু মাখার সমান হবে। তা তেমন জায়গায় না পৌঁছানোর আগে মনে হয় সেই ক্ষমতার অপব্যবহার যে কোনো কারোরই না করাটাই ভালো। আর কিছুটা মানে রেখে দিলাম কিছু কথা, যে কথাগুলো সত্যি মানে বলা এখানটায় আপাতত পরিস্থিতির জন্য মনে হয় না ঠিক হবে। তবে আপনারা সবাই বুদ্ধিমান আর বুদ্ধিমতী, যারা সবাই ভিডিও দেখেন, আপনারা বুঝে নেবেন যে আমার অব্যক্ত কথার মধ্যে কি লুকিয়ে রয়েছে, যা কি আমি বোঝাতে চেষ্টা করছি। তো সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি, কি তাই তো? একদম। তাহলে বুঝতে পারছেন কেন আমি ওই ভিডিওর শুরুতে আজকে চাণক্যর শ্লোক দিয়ে স্টার্ট করেছিলাম। একদম। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।